গোলাম মাওলা রনি, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে কি না এটি আসলে এখন জনমনে এক ধরনের খুবই আলোচিত প্রশ্ন এবং অনেকেই আসলে এখনো মনে করছেন যে হয়তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, ঠিক একই সময়ে যখন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এবং তারেক জিয়ার ফেরা না ফেরা নিয়ে যে শঙ্কা তৈরি হচ্ছে সেটিও আসলে নতুন করে আমাদেরকে ভাবনার আরেকটি সুযোগ তৈরি করে দিল। যদিও আজকে বিএনপি নেতা আমির খসরু বলেছেন ফেরা না ফেরার ভোটে প্রভাব পড়বে না, তো আপনি কি মনে করছেন ভোটে প্রভাব পড়বে কি না? জি, ভোটে প্রভাব পড়বে। যদি প্রথম থেকে তারেক রহমান সাহেবকে সুপ্রিম লিডার হিসেবে আমরা সেই লন্ডনে রেখে দিতে পারতাম এবং বিএনপি যারা নেতৃবৃন্দ মুখপাত্র আছেন তারা যদি প্রথম দিন থেকে বলতেন যে তিনি আসবেন বা না আসবেন এটা তার ব্যক্তিগত বিষয়, দল পরিচালনা তিনি করছেন, এতদিন যাবৎ তিনি সেখানে বসে দল পরিচালনা করছেন, এত কোনো অসুবিধা হয়নি। তো এখন তিনি আসবেন না আসবেন সেটা বিষয় নিয়ে তারা যদি কথাবার্তা না বলতেন তাহলে হয়তো এটা ভোটে প্রভাব পড়তো না। কিন্তু কেন যেন এই উনি আজ আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে আসবেন ইত্যাদি ইত্যাদি বিএনপি যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলে রাজনীতির ময়দানে জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিটাকে অনিবার্য করে তোলা হয়েছে। এই গেল একটা দিক। ফলে তফসিল ঘোষণা করে নির্বাচনের সময়টিতে তার উপস্থিতিটা বিএনপির জন্য খুবই জরুরি। এটা হলো এক। এর মধ্যে মানে কোনো বাট নাই, কিন্তু নাই, সেমিকোলন নাই। এর সেমিকোলন দিতে গেলে বিএনপির সর্বনাশ হবে। দুই নম্বরে যেটা হলো সেটা বিএনপির এখন জনাব তারেক রহমান সাহেব একমাত্র অবিসংবাদিত নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বিএনপির বাইরে অন্য কাউকে চিন্তা করে না। বিএনপির কোনো লোক মানে কোনো বিকল্প যাকে বলা হয় 1%ও কোনো সম্ভাবনা নাই। অন্য কোনো নাম যদি বলা হয় যে বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে অমুকের নাম, আমি যদি এখন বলি যে জনাব রশিদুজ্জামান মিল্লা তার সম্ভাবনা আছে এবং তারেক রহমান সাহেব বলেছে প্রধানমন্ত্রী হওয়ার, তারপরের দিন দেখবেন যে বিএনপির সমস্ত অফিসগুলো তার জন্য হারাম হয়ে গেছে। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেবের যে ইমেজ এবং তার যে পার্সোনালিটি, এটাকে ক্ষুণ্ণ করার জন্য যারা বিএনপির বিরুদ্ধ শক্তি রয়েছে তারা সেই গত এক বছর ধরে প্রাণান্ত চেষ্টা করছেন তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান, ন্যারেটিভ তৈরি করা, তারপরে তার এই চাঁদাবাজি, তারপর শেষে চাঁদা পড়ে পল্টনের, চাঁদা যায় লন্ডনে, সে এই গত 14 মাসে কয়টা গাড়ি কিনেছেন, গাড়ির রং কী, কালার কী, বিভিন্ন বিষয় নিয়ে মূলত যদি তারেক রহমান সাহেবকে বিএনপির নেতৃত্ব থেকে আলাদা করে দেয়া যায় তাহলে জাস্টিস সাত্তারের অধীনে যে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে যে পরিণতি বিএনপিকে ভোগ করতে হয়েছিল, আগামী তো ঠিক ওইরকম একটা পরিণতি উইদাউট তারেক রহমান সাহেব যারা বিএনপি প্রতিপক্ষ তারা সেই জিনিসটা ঘটাতে চাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার ইস্যুতে তিনি নিজে আসলে যেটি বলেছেন এটি তার একক সিদ্ধান্ত নয় এবং অনেকে বলার চেষ্টা করছেন তারেক রহমান হয়তো অন্য কোনো প্রভাবশালী দেশে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছে কিনা। সেটি আসলে সেই সিগন্যালটি কেন বাংলাদেশের নির্বাচনে সেই সিগন্যালটিও প্রয়োজন? এটা মূলত আসলে উনি ভালো বলতে পারবেন। এখানে মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন যে আসলে এই বক্তব্যটা তিনি কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, যেহেতু একটি দলের তিনি সুপ্রিম লিডার, তো তার দৃষ্টিতে যেটা ভালো মনে হয়েছে তিনি সেটাই দিয়েছেন। আমি যেহেতু বিএনপিতে একবার ইলেকশন করেছি বিএনপির মনোনয়নে এবং বিএনপি থেকে এখনও ছেড়ে যায়নি, স্টিল আই হ্যাভ নট লিভড বিএনপি, কাজী এই দলের যিনি প্রধান ব্যক্তি তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস নিয়ে ব্যক্তিগতভাবে আমার জন্য কথা বলা বিব্রতকর। তবে এটাকে নিয়ে বিরোধী দল যারা আছে তারা নানাভাবে, অর্থাৎ বিএনপি বিরোধী লোক যারা আছে তারা নানাভাবে নানা বিশ্লেষণে ব্যাখ্যা করছে। আমি এটাকে নেতিবাচক ধরতে চাই না, ধরতে না চেয়ে আমি মনে করি যে ধরুন এই যে বেগম খালেদা জিয়া উনি যে এখন হাসপাতালে আছেন, সারা বাংলাদেশ শোকে স্তব্ধ, তাহলে এই যে এই সময়টিতে একজন রাজনৈতিক নেত্রীকে নিয়ে 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট সবাই যেভাবে রেসপন্ড করছে, বাংলাদেশে এরকম ঘটনা ইতিপূর্বে ঘটেনি। এটা বিএনপির জন্য একটা বিরাট প্রাপ্তি, রাজনৈতিক প্রাপ্তি, যে দলে এরকম একজন সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী থাকেন। তো কাজেই এই যে বিএনপির যে প্রাপ্তি, এটা কিন্তু বিএনপি যারা প্রতিপক্ষ তাদের অঙ্গ জ্বলে যাচ্ছে, তাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে। এটা কী ধরনের কথা? একজন ভদ্র মহিলা, তার বয়স হয়ে গেছে 80 বছর, সে ওখানে বেশ অসুস্থ, সারা বাংলাদেশ কেউ দোয়া করছে, কেউ জিকির করছে, পুলিশ জিকির করছে, আল্লাহ বিল্লাহ করছে, হয়ারাজ আমরা হাসপাতালে রিসিভ হয়ে 2 মাস পরে থাকলাম, কোনো মানুষ আমাদেরকে খোঁজখবর নিল না, আমাদের দাড়ি চুল পেকে
ফকফকা হয়ে গেল, একটা মানুষ আমাদের দিকে একটা ছবি পর্যন্ত তুললো না, এ জীবন থাকার চেয়ে কচুর বিষ খেয়ে মরা ভালো, এরকম একজন যদি কারো মনে চুলকানি আসে, তো সে যার জন্য এখন এটা অনুভূতির ব্যাপার, আবেগের ব্যাপার, তারা এই জিনিসগুলো করবে। নিশ্চয়ই সেই আবেগের সাথে আসলে রাজনৈতিক শঙ্কা যেটি আমরা কথা বলছি সেই শঙ্কাটাও তো থাকছে।